আজ দুপুরের খাওয়াটা দারুণ হয়েছে বল বাবান। মাছের মাথা দিয়ে মুগ ডাল, মোচার ঘন্ট, কাতলা মাছের কালিয়া, পুরো অমৃত, বুঝলি? আহ, কতকাল পরে যে মায়ের হাতের রান্না খেলাম। তাও তো তুমি বিদেশ থেকে আসতেই চাও না। ভাগ্যিস লকডাউনটা হলো, তাই তো তুমি এলে। কাকু একদম ঠিক কথা বলেছে বাবান। সত্যি আমি আসতে চাই না এখানে, কিন্তু বাবানকে কি করে বোঝাই কেন আমি আসতে চাই না এখানে, কেন নিজের দেশ, মা, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে বিদেশ বিভুঁইয়ে পড়ে আছি। বুকের ভেতরটা কেমন যেন করে উঠল, কিন্তু অবাধ্য মনটাকে বাধ্য করতেই হবে, না হলে আমি আর একদিনও এখানে টিকতে পারবো না। নে বাবান, দুপুরে একটু ভাত ঘুম দিয়ে নিই। ও দেশে যাবার পর থেকে দুপুরে শোয়াই হয় না। বিকেলে দুজনে গ্রামটা ঘুরে আসব। তুই তো ভালো রবীন্দ্রসঙ্গীত করিস, সেটাও শুনব। ক্লাস 8-এ পড়া বাবান ছোট থেকেই খুব নেওটা কাকুর। কাকু যখনই আসুক সে কাকুর কাজ ছাড়া হয় না। বিকেলে কাকা ভাইপো মিলে বেরিয়ে পড়লাম। চৈত্রের শেষ গরম, তবে গরমটা এখনও সেরকম পড়েনি। বিকেলের ফুরফুরে হাওয়ায় মনটাও বেশ ফুরফুরে হয়ে গেল। তার ওপরে গ্রামের শুদ্ধ বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নিলাম। কতকাল পরে আবার নিজের গ্রামকে দেখছি। সেই স্কুল যাওয়ার মেঠো পথ, সেই ফুল পুকুর, সেই বেলগাছ, সব একই আছে। শুধু টালির ছাউনি দেওয়া মাটির প্রাইমারি স্কুলটা পাকা হয়ে গেছে। কিছু নতুন বাড়ি তৈরি হয়েছে রাস্তার ধারে। বাবানকে বললাম, আয় এই বট গাছের নিচে একটু বসি। জানিস, ছোটবেলায় এর নিচে কত খেলেছি। দুজনে গাছের নিচে বসে পড়লাম। মনটা এক অদ্ভুত আনন্দে ভরে আছে। নিজের অজান্তেই দুকলি গান গুনগুন করছি। কাকু, তুমি গান জানো? এই রে, জিভ কেটে বাবানকে বলি, না রে, আমি একজন বাথরুম সিঙ্গার শোনা। আচ্ছা, তোর গান শোনাবার কথা ছিল, এখানেই গা। বাবান আমতা আমতা করে বলল, এখানে? আমি বললাম, ক্ষতি কি? বাবান শুরু করলো, তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার। গানের প্রত্যেকটি কথা আমার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। অপূর্ব গাইলো বাবান। গান শেষে বাবানকে বুকে জড়িয়ে পিঠটা চাপড়ে দিলাম। বললাম, চল ওঠা যাক। বাবান বলল, কাকু, বারোদুয়ারির জঙ্গল হয়ে বাগদিপাড়ার ভিতর দিয়ে ফিরব। বললাম, তাই চল। বারোদুয়ারির জঙ্গলটা যখন পেরোলাম তখনও সন্ধ্যা হতে একটু দেরি আছে। পশ্চিমের আকাশটা গোধূলির আলোয় রাঙা হয়ে গেছে। ফিরতে ফিরতে কয়েকজন চেনা জানা মানুষের সঙ্গে দেখা হয়ে গেল। তাদের সঙ্গে কুশল বিনিময় করতে গিয়ে বাগদিপাড়ায় যখন ঢুকলাম তখন সবে দু একটা শাঁখের আওয়াজ শোনা যাচ্ছে। বাগদিপাড়া থেকে বেরোবার মুখে দেখতে পেলাম কাঞ্চন পিসিকে। এত বছর পরেও যাকে চিনতে আমার একটুও ভুল হয়নি, যার সামনাসামনি সেদিনের পর থেকে আমি আর কোনোদিনও হইনি। কাঞ্চন পিসির চোখগুলো যেন আমায় চিৎকার করে বলতে চায়, তোর জন্যই তো। তাই অতি পরিচিত মানুষটাকে না চেনার ভান করে এড়িয়ে চলে এলাম। সবে আকাশে একটা দুটো করে তারা ফুটেছে। সামনেই পড়ল ছোট দিঘি, যার কাজল কালো জল আজও একই আছে। তার ঠান্ডা হাওয়া সারা শরীর শীতল করে দিল। কিন্তু এই দিঘি যে আমার জীবনের সব ওলটপালট করে দিয়েছিল। যে স্মৃতিকে ভুলতে সেই কোন ছোটবেলায় গ্রাম ছেড়ে হোস্টেলে চলে গিয়েছিলাম পড়াশোনা করতে, চাকরি নিয়ে চলে গেছি বিদেশে। সেই স্মৃতির জন্য কত রাত জেগে কাটিয়েছি। আজ আবার সেই স্মৃতির সম্মুখীন। বাবান যখন এই রাস্তা দিয়ে আসবে বলছিল তখন ভুলে গিয়েছিলাম যে এই রাস্তাতেই ছোট দিঘিটা পড়ে। বুকের ভেতরটা হু হু করে উঠল। বাবানকে না নিয়েই প্রায় ছুটতে ছুটতে বাড়ি ফিরলাম। মা রাতের খাবার তৈরিতে ব্যস্ত। কাউকে কিছু না বলেই সোজা চলে গেলাম নিজের ঘরে। মা এসে মাথায় হাত বোলালো, এখনও ওসব কথা ভাবিস ছোট খোকা?
টেবিল থেকে মুখ তুলে মাকে জড়িয়ে বোবার মতো কেঁদে চললাম। আমি তখন ক্লাস 4। একান্নবর্তী পরিবারে জারতুতো খুড়তুতো 8 ভাই বোন মিলে জমজমাট পরিবার। কাঞ্চন পিসি আমাদের বহুদিনের পরিচারিকা। তার হাত ধরে আসতো তার ছোট ছেলে চন্দন, আমারই বয়সী হবে। ছিপছিপে গড়ন, বুদ্ধিদীপ্ত দুটো চোখ আর প্রচণ্ড দুরন্ত, যার কাণ্ড কারখানার কাছে আমি ছিলাম নিতান্তই শিশু। সে তত্তর করে যে কোনো গাছের মগডালে উঠতে পারত, এক ছুটে বারোদুয়ারির জঙ্গলে পৌঁছে যেতে পারত, এক ঢিলে বেল পাড়তে পারত, পুকুরের এপার ওপার করতে পারত, আরও কী কী যে পারত তার ইয়ত্তা নেই। শুধু স্কুল যেতে তার যত ভয়। স্কুলে ভর্তি হলেও স্কুলে যাওয়ার সময় হলে কোথায় যে গিয়ে লুকোতো তখন তার টিকিটাও খুঁজে পাওয়া যেত না। কাঞ্চন পিসি দেখে শুনে শেষ পর্যন্ত আশা ছেড়েই দিয়েছিল। আমরা যতক্ষণ স্কুলে থাকতাম ততক্ষণ ওর ফরফয় মাছ খাটত, আর কার গাছে কোন ফল পেকেছে, কোন গাছে কোন পাখি বাসা করেছে এই সবের খবর রাখত। আমরা স্কুল থেকে ফিরলে এই সব গল্প ওর কাছ থেকে শুনতাম। ওর এই গেছো স্বভাবের জন্য আমার বাবা ওর নাম দিয়েছিল হনুমান। ক্রমে ওর আসল নাম চাপা, পরে ওই নামটাই রাষ্ট্র হয়ে গেল। আমরা ডাকতাম হুনু বলে। ছুটির দিনে আমরা হুনুর সঙ্গী হতাম, কখনো বারোদুয়ারির জঙ্গলে, কখনো ছোট দিঘির পাড়ে হুনুর সঙ্গে ঘুরে বেড়াতাম। হুনুই আমাকে চিনিয়েছিল, অবিন্দা এটা বিষফল, এটা খেলে মানুষ মরে যায়। আমরা বই পড়ে যা কোনো দিনও শিখতে পারবো না, ও এরকম অনেক কিছু হুনু জানতো। হুনু বলতো, কাঁচা হরিতকি খেয়ে জল খেয়ে দেখ, অবিন্দা কি মিষ্টি, পাকা কুচফল খুব মিষ্টি, এগুলো পাখিরা খুব খায়। আরও কত কী যে ও শিখিয়েছে তার কোনো ঠিক নেই। ওই ছিল আমার ছেলের বয়সের হিরো। আমার মনে হতো ও সব পারে। এমনই একদিন বর্ষার বিকেলে হুনু আমায় ডাকতে এলো, অবিন্দা দেখবি চল, ছোট দিঘিটা পরিষ্কার হয়ে গেছে, আমরা আবার নাইতে পারবো। সে বছর জমিদাররা দিঘিটা একজন লোককে পানি ফল চাষ করতে দিয়েছিল। পানি ফল ঠিক মতো না হয় লোকটি অসময়েই আগেই দিঘি পরিষ্কার করে জমিদারকে ছেড়ে দিয়েছিল। হনুর কথায় ছুটে গেলাম সকলে। বর্ষার জলে দিঘি কানায় কানায় পূর্ণ। পরিষ্কার দিঘি দেখে আমাদের সকলের খুব মজা হলো। আমার কি মাথায় এলো জানি না, হুনুকে বললাম, তুই এই দিঘিটা এপার ওপার করতে পারবি? হুনু বললে, এত বড় দিঘি আমি কি পারি? বললাম, তুই সব পারিস, ওই রকম বলিস। আমার কথায় সে দিঘিতে ঝাঁপ দিয়ে সাঁতরাতে শুরু করলো। প্রায় ওপারের কাছাকাছি চলে গেছে হুনু। আমরা সবাই হাততালি দিয়ে উঠলাম। সেই সময় একটা পানি ফল লতা হুনুর পায়ে আটকে গেল। বোধহয় সব লতা ঠিক করে পরিষ্কার হয়নি। হনু যত উঠার জন্য ছটপট করতে লাগলো তত তলিয়ে যেতে লাগলো। আমি কি করব ভেবে না পেয়ে ছুটেছিলাম আমাদের নাগারে কিসের নিতাই কাকাকে ডাকতে। কিন্তু নিতাই কাকা এসে জল থেকে তুলে এনেছিল হুনুর নিথর দেহ। বরদার কাছ থেকে সব শুনে মা সেদিন আমায় খুব মেরেছিল। কাঞ্চন পিসি বলেছিল, এ তুমি কি করলে ছোটদাবাবু? সেদিন থেকে আমার মনে হতে থাকে, আমি যদি হনুকে দিঘিটা এপার ওপার না করতে বলতাম তাহলে হনু আমাদের মধ্যেই থাকতো। কাঞ্চন পিসির সেই অশ্রু সজল দুটো চোখ আমি চোখ বন্ধ করলেই দেখতে পেতাম। চোখ দুটো যেন বলতো, তোর জন্যই তো এই অনুশোচনা ছোট থেকে আমায় তাড়া করে বেড়াচ্ছে। হয়তো এই অনুশোচনা আমার ভুলের প্রায়শ্চিত্ত। আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি গল্পটি শুনে আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।